তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেককেই আবারও তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে স্বাগতম জানাই। আমরা আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের জৈব রসায়ন, যেটা অর্গানিক কেমিস্ট্রি তোমাদের চলছিল, সেই জৈব রসায়নের শেষ অংশ অর্থাৎ ক্লাস নাম্বার 4 পার্ট 4 নিয়ে আমরা হাজির তোমাদের সঙ্গে। চলো আমরা সবাই আজকের এই ক্লাসে কোন কোন বিষয়ে আমরা আলোচনা করব, চলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই যেটা জানব আজকের ক্লাসের, সেটা হচ্ছে আমাদের 3 রকমের গ্যাস রয়েছে। তোমরা জানো আমরা হাইড্রোকার্বনের 3টে ভাগ পড়েছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। মনে আছে তো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সিঙ্গেল বন্ড হলে অ্যালকেন, ডাবল বন্ড থাকলে সেটা অ্যালকিন এবং ট্রিপল বন্ড থাকলে সেটা অ্যালকাইন। তো আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে গ্যাস আজকে আলোচনা করব, যাদের অ্যালকেনের মধ্যে মিথেন পড়বো আমরা, অ্যালকিনের মধ্যে ইথিন পড়বো, যেটাকে ইথিলিন বলি, আর অ্যালকাইনের মধ্যে আমরা পড়বো অ্যাসিটিলিন বা ইথাইন বলতে পারো। ঠিক আছে? তাহলে মিথেন, ইথিন, ইথাইন, অর্থাৎ মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন হচ্ছে তাদের উৎস, তাদের ব্যবহার। এই নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। সেই সঙ্গে আমরা এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস, সেগুলোর কি কি ব্যবহার রয়েছে সেগুলো জানব। আমরা জানব ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড, দুটো গুরুত্বপূর্ণ জৈব যৌগ। একটি ইথাইল অ্যালকোহল বা ইথানল, আইইউপিএসি পদ্ধতিতে ইথানল, এবং আরেকটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বলবো। সেই জৈব যৌগ দুটো নিয়ে তাদের ব্যবহার নিয়ে আলোচনা করব। পরিশেষে আমরা মিথানল এবং ইথানল ব্যবহারের যে ক্ষতিকারক প্রভাব সেগুলো নিয়ে আলোচনা করব, এবং একদম শেষের দিকে আমরা আজকের ক্লাসের ডিনেচার্ড স্পিরিট এবং রেকটিফাইড স্পিরিট, বা তোমার ওখানে রয়েছে রেকটিফাইড স্পিরিট, আর একটা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট, যাদের ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানব। তো সব মিলিয়ে জমজমাট একটি ক্লাস, সুতরাং খুব মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। চলো আমরা প্রথমেই আজকের ক্লাসের যে প্রথম আলোচ্য বিষয়, 3টে হাইড্রোকার্বন, অর্থাৎ একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন, যাদের মধ্যে আমরা অ্যালকেন অর্থাৎ কি বলেছি, মিথেন নিয়ে আলোচনা করব। মিথেন। অ্যালকিন গ্রুপ থেকে আমরা আলোচনা করব ইথিলিন, ইথিলিন। আর অ্যালকাইন গ্রুপ থেকে আমরা আলোচনা করব অ্যাসিটিলিন নিয়ে, অ্যাসিটিলিন। এই 3টে গ্যাসীয় পদার্থের উৎস এবং ব্যবহার, যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার আমাদের আসে, সেই উৎস এবং ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। খুব সহজ, একবার বুঝিয়ে দেব। পরীক্ষায় কোন কোন জায়গাগুলো আসে সেগুলো বলে দেব। একটুখানি মনোযোগ সহকারে ক্লাসটি দেখে নিও, ঠিক আছে? প্রথমে আমরা মিথেন। মিথেনের সংকেত আমরা কি লিখি মনে আছে তো? CH4, মিথেন। এর গঠন দেখো, মাঝখানে একটা কার্বন অ্যাটম, চারপাশে 4টে হাইড্রোজেন অ্যাটম, তাই না? প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ড দেখো সিঙ্গেল বন্ড, যার জন্য এটা একটা অ্যালকেন। মিথেনটা হচ্ছে একটা অ্যালকেন। ইথিলিন বা এটা C2H4, আর অ্যাসিটিলিন হচ্ছে C2H2। তাহলে C2H4 যদি হয়, C2 দিলাম, H4 কীভাবে থাকবে তাহলে? এখানে H2, এখানে H2, এইখানে কিন্তু একটা দেখো ডাবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ দুটো কার্বন অ্যাটমের মধ্যে একটা ডাবল বন্ড থাকে ইথিলিনে। তাহলে এটা আইইউপ্যাক পদ্ধতিতে যদি আমি নামকরণ করি, আইইউপিএসি পদ্ধতিতে, তাহলে দেখো দুটো কার্বন অ্যাটম আছে। দুটো কার্বন অ্যাটম থাকলে কি বলি আমরা? কি বলি? ইথ। আর যেহেতু ডাবল বন্ড আছে সেই জন্য আমরা বলবো ইন। তাহলে ইথ যুক্ত ইন, এর নাম কি? ইথিন। আইইউপিএসি পদ্ধতিতে ইথিলিনকে আমরা বলতে পারি, ইথিলিনকে আমরা বলতে পারি ইথিন। ঠিক আছে, মনে রেখো, ইথিন। আর অ্যাসিটিলিনের যদি আমি গঠন দেখাই, সি ট্রিপল বন্ড সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, অর্থাৎ কার্বন কার্বন অ্যাটমের মধ্যে আমাদের ট্রিপল বন্ড রয়েছে অ্যাসিটিলিনে, যার জন্য এটা হচ্ছে একটা অ্যালকাইন, যার জন্য দুটো কার্বন অ্যাটমের জন্য ইথ, আর অ্যালকাইনের জন্য প্রত্যয়টা আইন, ইথ যুক্ত আইন, দ্যাট ইজ ইথাইন। অর্থাৎ অ্যাসিটিলিনকে আমরা আইইউপিএসি পদ্ধতিতে ইথাইন বলে ডাকবো। তাহলে মোট কথা আমরা
একটা অ্যালকেন যেটা মিথেন, একটা অ্যালকিন যেটা ইথিলিন, আর একটা অ্যালকাইন যেটা অ্যাসিটিলিন নিয়ে আজকে তাদের উৎস এবং ব্যবহার নিয়ে একটু একটু করে জানবো, যেগুলো পরীক্ষায় আসে। তো প্রথমে দেখো মিথেন উৎস কি না, মিথেনের উৎস হচ্ছে দুটো উৎসের কথা মনে রেখো, নাম্বার 1, নাম্বার 2। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসে মোটামুটি আমরা 85 থেকে 90% মিথেন গ্যাস পাই। এছাড়াও কোল গ্যাস যেগুলো, সেই কোল গ্যাসের মধ্যেও কিন্তু মিথেন থাকে এবং সেখানে মিথেনের পরিমাণ 35 to 40%। এই তাহলে মিথেনের উৎস যদি পরীক্ষায় আসে, মিথেনের দুটি উৎস লেখো, তখন আমরা বলবো একটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস যেখানে সবচেয়ে বেশি পরিমাণে মিথেন থাকে, মোটামুটি 85 থেকে 90% মতো মিথেন পাই আমরা। আর একটা হচ্ছে কোল গ্যাস যেখানে 35 থেকে 40% পর্যন্ত মিথেন গ্যাস আমরা পেতে পারি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইথিলিন। ইথিলিনের উৎস কি? ইথিলিনের উৎস আমরা যদি লিখি তাহলে তো এখানে ইথিলিনের ঘরে দেখো এখানেও আমরা ইথিলিনকেও কিন্তু প্রাকৃতিক গ্যাস থেকে যে সমস্ত হাইড্রোকার্বনগুলো পাওয়া যায় সেই গ্যাসগুলো তাপীয় বিয়োজন করলে ইথিলিন পাই। নাম্বার 1 কি বললাম, প্রাকৃতিক গ্যাসগুলো থেকে যে হাইড্রোকার্বন আমরা পাই তাদের তাপীয় বিয়োজন থেকে আমরা ইথিলিন পাই বা ইথিন পাই। আর একটা যদি ইথিলিনের উৎস বলি আমি, তাহলে ইথাইল অ্যালকোহলকে, আচ্ছা এটা মুছে দিলাম, মিথেনের উৎস মুছে দিলাম। ইথিলিনের উৎসটা দেখো, 1 নম্বরে আমি কি বললাম, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে যে হাইড্রোকার্বন পাই সেই হাইড্রোকার্বনের কি করি আমরা, তাপীয় বিয়োজন হাইড্রোকার্বনগুলোর তাপীয় বিয়োজন যদি করি তাহলে আমরা C2H4 পেয়ে যাব। ঠিক আছে? আর একটা উৎস হচ্ছে ইথিলিনের, কি বললাম না, ইথাইল অ্যালকোহল C2H5OH বা ইথানল যেটাকে বলা হয় IUPAC পদ্ধতিতে, সেই ইথাইল অ্যালকোহল বা ইথানলের যদি আমরা এর সঙ্গে কিছু পরিমাণে অ্যালুমিনার সংকেত তোমরা জানো Al2O3, এবং সেই সঙ্গে মোটামুটি 300 ডিগ্রি টেম্পারেচার রাখি, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে কিন্তু এখানে আমরা ইথিলিন এবং জল পেয়ে যাব। ঠিক আছে? C2H4 তার সঙ্গে জল। মনে রেখো, ইথানলকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এটা মিশিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে আমরা ইথিলিন পেতে পারি। তাহলে দুটো উৎস পেলাম, একটা হচ্ছে যে সমস্ত প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোকার্বনগুলো পাই তাদের তাপীয় বিয়োজনের মাধ্যমে আমরা ইথিলিন পেতে পারি, আর একটা হচ্ছে কি বললাম না, ইথানলের সঙ্গে অ্যালুমিনা মিশিয়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ইথিলিন পাওয়া যায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে এবারে অ্যাসিটিলিনের উৎস। অ্যাসিটিলিনের উৎস আমরা কি লিখব না, অ্যাসিটিলিনেরও এখানে আমরা বলবো যে দুটো উৎসের কথা বলবো। অ্যাসিটিলিনের ঘরে লিখছি নাম্বার 1, মিথেন গ্যাস যেটা প্রাকৃতিক গ্যাসের যে মূল উপাদান মিথেন CH4, সেই মিথেনকে ইলেকট্রিক আর্কের সাহায্যে খুব উচ্চ তাপমাত্রায় মোটামুটি 1500 ডিগ্রি তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে দুটো মিথেন অণু যুক্ত হয়ে একটা অ্যাসিটিলিন অণু তৈরি করে এবং সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা কি হয় দেখো না, কি বললাম, প্রথমে আমরা যদি মিথেন অণু নিই CH4, এই CH4 এর সঙ্গে আর একটা CH4 যদি যুক্ত হয় না, তাহলে ইলেকট্রিক আর্ক, নামটা মনে রেখো, ইলেকট্রিক আর্কের সাহায্যে 1500 ডিগ্রি তাপমাত্রায় দুটো মিথেন অণু কী হয়, সংযুক্ত হয়ে অ্যাসিটিলিন উৎপন্ন করে C2H2 এবং সেই সঙ্গে 3 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে? এটা মাথায় রেখো। তাহলে অ্যাসিটিলিনের একটা উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান যে মিথেন, সেই মিথেনকে ইলেকট্রিক আর্কের মাধ্যমে 1500 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে অ্যাসিটিলিন আমরা পাই, সেই সঙ্গে হাইড্রোজেন পাই। আর একটা খুব সুন্দর উৎস আছে অ্যাসিটিলিনের, নাম্বার 2 কি না, অ্যাসিটিলিনকে আমরা পেতে পারি ক্যালসিয়াম কার্বাইড CaC2, এর মধ্যে তুমি জল ঢেলে দাও, কিচ্ছু করার দরকার নেই। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি জল দাও
তাহলে কি হবে, এই C2H2, দেখো C2H2 অ্যাসিটিলিন উৎপন্ন হয়, তার সঙ্গে পড়ে থাকে কি, এখানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রক্সাইড পড়ে থাকবে, পলিচুন CaOH2, ঠিক আছে। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যাসিটিলিন উৎপন্ন হয়। তো এখানে আমরা অ্যাসিটিলিনের দুটো উৎস পেয়ে গেলাম। তাহলে পরপর যদি আমি বলি, মিথেনের দুটো উৎস কি কি বলেছিলাম। নাম্বার 1, প্রাকৃতিক গ্যাসে প্রচুর মিথেন থাকে, 85 থেকে প্রায়, আমি এখানে কত বলেছিলাম, মোটামুটি 85 থেকে 90% মিথেন প্রাকৃতিক গ্যাসে থাকে। নাম্বার 2, কোল গ্যাসের মধ্যেও কিছু পরিমাণে মিথেন থাকে, মোটামুটি 35 থেকে 40% মিথেন কোল গ্যাসে আমরা পেতে পারি। নেক্সট, ইথিলিন কোথায় কোথায় পেয়েছিলাম। ইথিলিন আমি বলেছিলাম নাম্বার 1, প্রাকৃতিক গ্যাস থেকে যে সমস্ত হাইড্রোকার্বনগুলো আমরা পাই তাদের যদি তাপীয় বিয়োজন ঘটাই তাহলে আমরা ইথিলিন বা ইথিনকে পেতে পারি। আর নাম্বার 2 বলেছিলাম যে তোমার ইথিলিনের আরেকটা উৎস কি বলেছিলাম, ইথাইল অ্যালকোহল বা C2H5OH বা ইথানল। সেই ইথানলকে আমরা যদি অ্যালুমিনা মিশিয়ে 300 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করি তাহলেও কিন্তু ইথিলিন পেতে পারি। আর অ্যাসিটিলিনের উৎস দুটো কি বলেছিলাম, তোমাদের সামনেই রয়েছে। একটা হচ্ছে মিথেন গ্যাসকে ইলেকট্রিক আর্কের সাহায্যে 1500 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে জল ঢাললে অ্যাসিটিলিন এবং তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। কেমন? তাহলে যে কোনো একটা গ্যাস, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, যে কোনো একটা গ্যাস যদি আমাদের আসে তাদের দুটো করে উৎসের নাম আমরা কিন্তু বলে দিতে পারবো। ঠিক আছে। এই প্রসঙ্গে একটা মজার প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেই প্রশ্নটা নিয়ে আগে একটু আলোচনা করে নিই, তারপরে আমি এদের ব্যবহারগুলোতে আসবো। ব্যবহার কিচ্ছু না, খুব সহজ ব্যাপার। তো তার আগে যে মজার প্রশ্নটা আমি বললাম, পরীক্ষায় একটা এই মিথেন গ্যাস থেকে প্রশ্ন আসে। প্রশ্নটা কি না, প্রশ্নটা হচ্ছে যে আলেয়ার আলো বলতে কি বুঝো। এটা ভালোভাবে মনে রেখো, একবার শুনে নাও, বই পড়ার দরকার হবে না। আলেয়ার আলো জিনিসটা কি, পরীক্ষাতে প্রশ্নটা আসবে। আলেয়ার আলো কোনো ভৌতিক ব্যাপার কিনা ব্যাখ্যা করো, বা আলেয়ার আলো কি কোনো ভৌতিক ব্যাপার, যুক্তি সহকারে লেখো। তো দেখো এখানে কখনো কখনো রাস্তার ধারে যে জলাভূমিগুলো দেখা যায়, নয়নজুলি যেগুলোকে বলি আমরা, নয়নজুলি বা রাস্তার ধারের যে জলাভূমিগুলো দেখা যায়, সেখানে পাতাগুলো, গাছের পাতাগুলো পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সেই সঙ্গে সেখানে আরও দুটো বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, একটা হচ্ছে ফসফরাস ডাইহাইড্রাইড এবং একটা হচ্ছে মাছের মতো দুর্গন্ধযুক্ত ফসফিন গ্যাস। তাহলে কি কি বললাম, আলেয়ার আলো ইজিক্যাল টু কি বললাম, প্রথমত মিথেন CH4 প্লাস ফসফরাস ডাইহাইড্রাইড P2H4 প্লাস ফসফিন PH3, এটা মিথেন আমরা জানি সবাই। এইটা হচ্ছে ফসফরাস ডাইহাইড্রাইড প্লাস PH3টা কি বললাম, ফসফিন, মাছের মতো দুর্গন্ধযুক্ত ফসফিন। এই তিনটে গ্যাসের মিশ্রণ হচ্ছে অ্যাকচুয়ালি আলেয়ার আলো। কি হয়, মিথেন গ্যাস অত্যন্ত দাহ্য গ্যাস। মিথেন গ্যাসে যেই আগুন লেগে যায়, যেই আগুনটা লাগাতে সাহায্য করে ফসফরাস ডাইহাইড্রাইড এবং সেই সঙ্গে ফসফিন, ফসফরাস ডাইহাইড্রাইড এবং মিথেন, তিনটে গ্যাসের মিশ্রণ একসঙ্গে জ্বলতে শুরু করে। এবারে কি হয় দেখো, যখনই কোনো জায়গায় আগুন জ্বলে তখন আমরা জানি বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, বাতাস প্রচণ্ড বেগে বইতে লাগে। তখন কি হয়, আগুনের যে গোলাটা সেটা কিন্তু মুভমেন্ট করতে শুরু করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তখন দূর থেকে কোনো ব্যক্তি যদি সেই আগুনের গোলাটাকে দেখতে পায় তাহলে মনে করে তোমার ভৌতিক কোনো ব্যাপার, মনে হয় যেন কোনো একটা ভুতুড়ে কিছু বস্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটে ছুটে যাচ্ছে। তুমি ওর কাছে যাবে, দেখবে আলোটা সরে সরে যাচ্ছে। এই যে একটা ভৌতিক ফিলিংস, এটা কিন্তু মনে হয়। বাট সায়েন্স কি বলছে, সায়েন্স বলছে এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এটা হচ্ছে মিথেন, ফসফিন এবং ফসফরাস ডাইহাইড্রাইড, তিনটে গ্যাসের কেরামতি মাত্র। তাহলে আলেয়ার আলো বলতে আমরা কি বুঝি, তিনটে গ্যাসের নাম মনে রাখবে, মিথেন,
ফসফরাস ডাইহাইড্রাইড এবং ফসফিন। মিথেন গ্যাস দাহ্য গ্যাস, সে জ্বলে যায়, তাকে জ্বলতে সাহায্য করে ফসফরাস ডাইহাইড্রাইড এবং ফসফিন। এই তিনটে গ্যাস মিশ্রিত অবস্থায় যখন একটা অগ্নিকুণ্ড তৈরি করে তখন বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, আর সেই বায়ুপ্রবাহের ফলে আগুনের গোলাটা এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়। এটাকে আলেয়ার আলো আমরা বলি। তাহলে এটা কোনো ভৌতিক ব্যাপার নয়। পরীক্ষায় এলে কিন্তু আমরা আনসার লিখে দিতে পারবো, তাই তো? আশা করি আমরা পারবো। এবারে আমরা আসব এদের ব্যবহারে। তো দেখো প্রথমে কি লেখা আছে, মিথেন। মিথেনের কি ব্যবহার? প্রথমেই বলি, মিথেন হচ্ছে একটা উৎকৃষ্ট জ্বালানি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান যেহেতু মিথেন, সুতরাং মিথেনের প্রধান যে এগুলো আমরা এবারে বলবো ব্যবহার, ঠিক আছে? কি কি এদের কাজে আমরা লাগাই। তো মিথেনের ব্যবহার কি? মিথেন জ্বালানি রূপে কাজ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মিথেন গ্যাসকে মোটামুটি 1000 ডিগ্রি তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কালো কালো কার্বনের গুঁড়ো উৎপন্ন হয়, এবং সেই সঙ্গে কার্বনের গুঁড়োর সঙ্গে কিছু পরিমাণে হাইড্রোজেনও উৎপন্ন হয়। এখানে দেখো CH4, একে কি বললাম, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করো তাহলে কিন্তু তৈরি হবে কার্বন প্লাস এখানে 2 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে। এই কালো কার্বনের গুঁড়োকে, কালো কার্বনের গুঁড়ো, এই কালো কার্বনের গুঁড়োটার একটা নাম আছে যাকে আমরা বলি কার্বন ব্ল্যাক। কি বলি? কার্বন ব্ল্যাক। মনে রেখো, কিন্তু পরীক্ষায় খুব আসে কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাকটা, কালো রঙের কার্বনের গুঁড়োটা ছাপার কালি, জুতোর কালি, ঠিক আছে, বিভিন্ন তোমার ওই যে তোমার জেরক্স মেশিনে যে কালিগুলো ব্যবহার করা হয় না, সেই সমস্ত কালি এগুলো প্রস্তুত করতে কিন্তু এই কার্বন ব্ল্যাকটা ব্যবহার করা হয়, ঠিক আছে? জুতোর কালি, ছাপার কালি, হ্যাঁ, তোমার কার্বন পেপার যেটা, সেই কালি, সেগুলো সব কার্বন ব্ল্যাক দিয়ে তৈরি হয়। তাহলে কার্বন ব্ল্যাক কী করে তৈরি হয়? মিথেনকে 1000 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কালো রঙের কার্বনের গুঁড়োকেই বলা হয় কার্বন ব্ল্যাক। এর ব্যবহার জুতোর কালি, ছাপার কালি, প্রিন্টারের কালি, তোমার ওই যে বললাম, কি বললাম না, কার্বন পেপারের কালি, এগুলোতে ব্যবহার করা হয়। তাহলে মিথেনের ব্যবহার মানেই কার্বন ব্ল্যাকের ব্যবহার, তাই তো? অর্থাৎ কার্বন ব্ল্যাকের ব্যবহার মানেই মিথেনের ব্যবহার। তো এছাড়াও এই কার্বন ব্ল্যাক জ্বালানি এগুলো ছাড়াও কিন্তু আমরা বেশ কয়েকটি যৌগ, যেমন তোমরা জানো মিথাইল ক্লোরাইড CH3Cl, তারপরে রয়েছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড। তোমরা একটু পরেই মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া পড়বে, তখন দেখবে এই সমস্ত যৌগগুলো উৎপন্ন হয়। ক্লোরিনেশনের পর মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার ফলে CCl4 উৎপন্ন হবে, CH3Cl উৎপন্ন হবে। এছাড়াও মিথানল CH3OH, ঠিক আছে? এছাড়াও তোমার CHCl3, যেটাকে আমরা বলি ক্লোরোফর্ম। তাহলে মিথাইল ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথানল, ক্লোরোফর্ম, এই সমস্ত গুরুত্বপূর্ণ জৈব যৌগ কিন্তু মিথেন থেকে তৈরি হয়। তাহলে মিথেনের যদি ব্যবহার আসে আমরা কিন্তু লিখে দিতে পারবো পরীক্ষায়, তাই তো? কি কি বলবো? বলবো মিথেন জ্বালানি রূপে ব্যবহার করা হয়। মিথেনকে 1000 ডিগ্রি উষ্ণতায় পুড়িয়ে কার্বন ব্ল্যাক তৈরি করা হয়, যে কার্বন ব্ল্যাক ছাপার কালি, জুতোর কালি, কার্বন পেপার ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও আমরা বলবো যে এখান থেকে CH3Cl মানে মিথাইল ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, মিথাইল অ্যালকোহল বা মিথানল যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু মিথেন থেকে আমরা পেতে পারি, ঠিক আছে? এগুলো মিথেনের ব্যবহার আমরা লিখে দেব। নেক্সট এবারে আমরা ইথিলিনের ব্যবহার আলোচনা করব। ইথিলিন কি কাজে লাগে? আমরা জানি, এর আগের দিন পড়েছিলাম, ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়ার ফলে কি তৈরি করে? পলিথিন। তাহলে প্রথমে আমরা বলবো ইথিলিনের প্রধান যে ব্যবহার সেটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়ার দ্বারা ইথিলিন থেকে পলিইথিলিন বা পলিথিন তৈরি করা হয়। অর্থাৎ যে সমস্ত প্লাস্টিকগুলো, পলিথিনগুলো আমরা ব্যবহার করি সেটার মূল উপাদান হচ্ছে, মনোমার হচ্ছে ইথিলিন। পলিইথিলিনের মনোমার হচ্ছে ইথিলিন, সুতরাং পলিথিন তৈরিতে ইথিলিন কাজে লাগে। এছাড়াও তোমার গ্লাইকল একটা খুব গুরুত্বপূর্ণ জৈব যৌগ, মাস্টার্ড গ্যাস, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জৈব যৌগ। গ্লাইকল, মাস্টার্ড গ্যাস ছাড়াও তোমার মোটামুটি কৃত্রিম রাবার, হ্যাঁ,
এগুলো তৈরি করতে কিন্তু পলিথিন তোমার ইথিলিন ব্যবহার করা হয়। এছাড়াও 80% ইথিলিন এবং 20% অক্সিজেন, এই দুটো দ্বারা তোমার বিশেষ করে অস্ত্রোপচারের সময় রোগীকে চেতনানাশক মানে অজ্ঞান করা, সোজা কথায় রোগীকে অজ্ঞান করার কাজে 80% ইথিলিন এবং 20% অক্সিজেনের মিশ্রণ খুব ভালো কাজ করে, অর্থাৎ অজ্ঞান করতে ব্যবহার করা হয়। মনে থাকবে, এগুলো ইথিলিনের ব্যবহার আমরা মোটামুটি লিখে দেবো। তাহলে কী বলবো? ইথিলিনের ব্যবহার পরীক্ষা এলে ইথিলিন থেকে পলিথিন তৈরি করা হয়, ইথিলিন গ্লাইকল প্রস্তুত করতে, মাস্টার্ড গ্যাস প্রস্তুত করতে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইথিলিন 80%-এর সঙ্গে 20% অক্সিজেন মিশিয়ে অস্ত্রোপচারের সময় রোগীকে চেতনানাশক করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো আমরা বলবো। নেক্সট হচ্ছে, এছাড়াও ইথিলিনের কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, মনে রেখো। ইথিলিন কাঁচা ফল পাকাতে সাহায্য করে। অনেক সময় শর্ট কোয়েশ্চেন আছে, ইথিলিন তোমার জীবন বিজ্ঞানে কোনো একটা জায়গায় পড়েছিলে, মনে করে দেখো, একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো, তখন তার উত্তর ছিল ইথিলিন। তো এই গ্যাসীয় হরমোন ইথিলিন কিন্তু কাঁচা ফল পাকাতে সাহায্য করে। এটা শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রেখো। নেক্সট হচ্ছে অ্যাসিটিলিন, C2H2, এর কি ব্যবহার রয়েছে না? অ্যাসিটিলিন আমাদের বিশেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ জৈব যৌগ যেগুলো অ্যাসিটিলিন থেকে আমরা প্রস্তুত করতে পারি। যেমন ধরো CH3CHO, কী নামের বলো তোমরা, বলো CH3CHO, এর ডাকনাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আর IUPAC নাম কী হবে? দুটো কার্বন আছে, তাহলে ইথ, অ্যালডিহাইড আছে, তাহলে নামের শেষে কী হবে? অ্যাল হবে, তার জন্য এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, ইথানল। তো সে কথা যাই হোক, আমরা বলবো যে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হয়। এছাড়াও অ্যাসিটালডিহাইড ছাড়াও অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তোমার তৈরি হয় ইথাইল অ্যালকোহল C2H5OH, মিথক্সিমিথেন তৈরি হয়, বিভিন্ন প্রকার PVC, পলিভিনাইল ক্লোরাইড, যেটা সেই PVC তৈরি করতেও কাজে লাগে। এছাড়াও অ্যাসিটিলিন গ্যাসকে অক্সিজেনের সঙ্গে মিশিয়ে প্রায় 3000 ডিগ্রি উষ্ণতা তৈরি করা যায়। অর্থাৎ যে অক্সি অ্যাসিটিলিন শিখা, যেটা বিভিন্ন ওয়েল্ডিংয়ের কাজে, ঝালাইয়ের কাজে লাগে, সাইকেলের দোকানে দেখবে এই অ্যাসিটিলিনের সঙ্গে অক্সিজেন মিশিয়ে একটা শিখা তৈরি করা হয়, যেটাকে সাঁই সাঁই করে আগুন তৈরি করে ওই টাইকেলগুলো, ভাঙা সাইকেল জোড়া লাগানো, বিভিন্ন তোমার বিভিন্ন যানবাহনের বডি, যেগুলো ওয়েল্ডিংয়ের কাজ হয়, বডি বিল্ডিংয়ের কাজ হয়, সেইগুলোতে কিন্তু অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলবো না, যদি অ্যাসিটিলিনের ব্যবহার পরীক্ষায় আসে তাহলে আমরা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ জৈব যৌগ, যেমন অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার বলতে পারো, PVC, এবং অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরির কাজে আমরা অ্যাসিটিলিনকে ব্যবহার করব। এখানে আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ জৈব যৌগ নিয়ে জানবো। তাহলে আমরা একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন, একটা মিথেন, একটা ইথিলিন, একটা অ্যাসিটিলিন, এদের উৎস এবং ব্যবহার আমরা জেনে নিলাম, তাই তো? তো চলো এবারে আমরা জানবো আরও দুটো গুরুত্বপূর্ণ যৌগ। একটি হচ্ছে LPG গ্যাস এবং আরেকটি হচ্ছে তোমার CNG বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তো চলো একটুখানি আমরা জেনে নেব। প্রথমে জানবো LPG, তারপরে জানবো CNG। প্রথমে বলি LPGর পুরো নাম কি? লিকুইফাইড। LPG হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এখন আমরা এর ব্যবহার যদি বলি, কি করি আমরা? এলপিজি দেখবে প্রত্যেক ঘরে ঘরে রান্নার কাজে LPG গ্যাস ব্যবহার করা হয়। এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসে। তার আগে বলে দিই, LPGর প্রধান যে উপাদান, সেই LPGর প্রধান উপাদানটা হচ্ছে বিউটেন। বিউটেন, এটা মনে রাখবে, C4H10। বিউটেন হচ্ছে C4H10। এই বিউটেন হচ্ছে LPG গ্যাসের
প্রধান উপাদান অবজেক্টিভের জন্য কিন্তু মনে রেখো। আর একটা কোশ্চেন এখান থেকে মনে রাখবে এলপিজি থেকে, এলপিজি গ্যাসের কিন্তু এটা একটা বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস, ঠিক আছে। তো এর কোনো নিজস্ব গন্ধ না থাকলেও দেখবে রান্নাঘরে যখন কোনো গ্যাস লিক করে তখন কিন্তু আমরা এর গন্ধ পাই। কেন পাই না, আমরা এলপিজির সঙ্গে ইথাইল বা মিথাইল, মনে রেখো নামটা বিশেষ করে, ইথাইল অর মিথাইল মারক্যাপটান ইথাইল বা মিথাইল মারক্যাপটান নামক একটা সালফার ঘটিত যৌগ। এটা হচ্ছে এই ইথাইল বা মিথাইল মারক্যাপটান কিন্তু একটা সালফার ঘটিত যৌগ। এইটা ওই সিলিন্ডারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। ফলে কি হয়, কোনো পাইপের কোনো জায়গা যদি লিক করে তাহলে সেখান থেকে ওই দুর্গন্ধযুক্ত ইথাইল বা মিথাইল মারক্যাপটানের গন্ধটাই কিন্তু আমরা পাই, এবং আমরা আগুন সংযোগ করার আগে, গ্যাসে আগুন দেওয়ার আগে সাবধান হয়ে যায় যে কোথাও হয়তো কোনো গ্যাসে লিক থাকতে পারে। বোঝা গেল? তাহলে দুর্ঘটনা, গ্যাসের, তোমরা তো এখন ভরি ভরি এই গ্যাসের তোমার জ্বালাতে গিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলোর খবর হামেশাই পাও। তেমনি এই দুর্ঘটনা এড়ানোর জন্যই কিন্তু তোমার সাবধানতামূলকভাবে আমাদের ওই সিলিন্ডারের সঙ্গে ইথাইল বা মিথাইল মারক্যাপটান যুক্ত করা হয়, যেটা সালফার ঘটিত যৌগ, মনে রেখো, ঠিক আছে। তো এবারে আমরা যে গ্যাস তিনটে নিয়ে আলোচনা করলাম, একটা বলেছিলাম মিথেন, একটা বলেছি ইথিলিন, আর একটা বলেছি অ্যাসিটিলিন। এই মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন এদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিক্রিয়া, যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে, সেই বিক্রিয়াগুলো সম্পর্কে জানব। তো এলপিজি এর পুরো নাম কি বললাম? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর প্রধান উপাদান কি বললাম? বিউটেন। আর এটার সঙ্গে ইথাইল বা মিথাইল মারক্যাপটান মেশানো হয়, যেটা সালফার ঘটিত যৌগ, যেটা বিপদকালে আমাদের ওই কোনো গ্যাসের পাইপ লিক করলে সংকেত দিয়ে দেয়। নেক্সট আমরা কি বললাম, এলপিজির পরে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে সিএনজি। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদান মনে রেখো মিথেন। এর আগেরটা যেমন বলেছিলাম এলপিজির প্রধান উপাদান বিউটেন, তেমনি সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4। ব্যবহার তো তোমরা সবাই জানো। সিএনজি এখন বিশেষ করে বিভিন্ন যানবাহনগুলোতে পেট্রোলিয়ামের পরিবর্তে সিএনজি দ্বারা সেগুলোকে চালানো হয়, যাতে জ্বালানির খরচ কিন্তু বহুলাংশেই কম পেট্রোলের তুলনায়। পেট্রোল বা ডিজেলের তুলনায় সিএনজি ব্যবহার করলে যে কোনো যানবাহনের পরিবহন খরচ কিন্তু অনেকটা কমে যায়, ঠিক আছে। তাহলে আমরা সিএনজির পুরো নামটা মনে রাখবো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদানটা মনে রাখবো মিথেন, আর এর ব্যবহার হচ্ছে যে কোনো যানবাহনের জ্বালানি রূপে সিএনজি ব্যবহার করা হয়। ওকে, তো চলো এবারে আমরা বিক্রিয়াতে চলে যাব, সোজা চলে যাব মিথেনের বিক্রিয়া। মিথেনের যে বিক্রিয়া পরীক্ষার জন্য তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মিথেন গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া সেটা কি না, সূর্যালোক বা আল্ট্রাভায়োলেট রে, সূর্যের আলো বা ইউভি রে এর দ্বারা মিথেনকে ক্লোরিনের দ্বারা বারবার প্রতিস্থাপিত করার ফলে অবশেষে দেখবে মিথেন থেকে ফাইনালি কার্বন টেট্রাক্লোরাইড CCl4 উৎপন্ন হয়, 4টে ধাপে উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় মিথেনের তোমার প্রতিস্থাপন বিক্রিয়া বা ক্লোরিনেশন বিক্রিয়া বলতে পারো, ঠিক আছে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, এবং এটা সূর্যালোক বা আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে হয়। তো আমরা 4টে ধাপ পরপর দেখে নেব, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। 4টে ধাপে কোন ধাপে কি কি উৎপন্ন হয় সেগুলো আমরা একবার দেখে নেব। চলো, প্রথম ধাপ, ধাপ নাম্বার 1, একটা মিথেনের সঙ্গে যদি আমরা তোমার ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, এবং সেটা অবশ্যই সূর্যালোক অথবা ইউভি মানে কি বললাম, আল্ট্রাভায়োলেট রে, তাহলে কি হবে না, এখানে দেখো এই CH4 এর একটা হাইড্রোজেন কমে যাবে আর এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে CH4 থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে কি হবে, CH3।
আর এখানে একটা ক্লোরিন অণু ঢুকবে, তাহলে হয়ে যাবে CH3Cl। আর এই একটা হাইড্রোজেন আর এই একটা ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করবে HCl। এখানে দেখো একটা ক্লোরিন আছে, তার জন্য এখানে মনোক্লোরো, একটা ক্লোরিন বলে এর নাম মনোক্লোরো আর মিথেন। ব্যাস, ধাপ নাম্বার 1 মনোক্লোরোমিথেন। 1 নম্বর ধাপে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার 1 নম্বর ধাপে যে যৌগটা তৈরি হয় তার নাম মনোক্লোরোমিথেন। সিস্টেমটা মাথায় রাখবে, মিথেনের এখানে সব সময় মাথায় রাখবে হাইড্রোজেন একটা করে কমবে, ক্লোরিন একটা করে বাড়বে, হাইড্রোজেন একটা করে কমবে, ক্লোরিন একটা করে বাড়বে। দেখো সেকেন্ড ধাপে কি হয়, ধাপ নাম্বার 2 CH3Cl, আবার ক্লোরিনেশন করো, আবার এখানে যা ছিল তাই। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সূর্যালোক ইউভি থাকবে, আমি বারবার আর লিখব না। সূর্যালোক এবং কি থাকবে, অথবা আলট্রাভায়োলেট রে। এর ফলে কী হবে দেখো, কি বললাম, ক্লোরিন হাইড্রোজেন কমবে, তাহলে এবার CH2 হবে, ক্লোরিন বাড়বে, Cl2 হবে, তার সঙ্গে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন HCl তৈরি করবে। এটা কি হলো, দুটো ক্লোরিন হলো, তার জন্য ডাইক্লোরো। ডাইক্লোরো নাম কিন্তু সেই মিথেন। তাহলে দ্বিতীয় ধাপে যে যৌগটা উৎপন্ন হয় তার নাম ডাইক্লোরোমিথেন। প্রথম ধাপে ছিল মনোক্লোরোমিথেন, দ্বিতীয় ধাপে হলো ডাইক্লোরোমিথেন। এবারে তৃতীয় ধাপে কি হয় দেখো, CH2Cl2 প্লাস আবার ক্লোরিনেশন করো, এখানে সূর্যালোক ইউভি লিখলাম না। উৎপন্ন কী হবে দেখো, আবার একটা হাইড্রোজেন কমিয়ে দাও CH, একটা ক্লোরিন বাড়িয়ে দাও Cl3, CHCl3, তার সঙ্গে HCl, CHCl3। আমি কি বললাম, হাইড্রোজেন একটা কমবে, ক্লোরিন একটা বাড়বে। দেখো কমেছে, হাইড্রোজেন 2 ছিল 1 হলো, ক্লোরিন 2 ছিল 3 হলো, হাইড্রোজেন কমলো, ক্লোরিন বাড়লো, হাইড্রোজেন কমছে, ক্লোরিন বাড়ছে। এর নাম হবে ট্রাইক্লোরোমিথেন, বা যার ডাকনাম, আমরা ডাকনামটাই লিখছি এখানে আমি, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম এটা একটা চেতনানাশক দ্রব্যরূপে ক্লোরোফর্ম কিন্তু ব্যবহার করা হয়। 4 নম্বর ধাপ হচ্ছে CHCl3 এর আবার ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করলে সূর্যালোক অথবা আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে হাইড্রোজেন কমবে, তাহলে আর হাইড্রোজেন থাকবেই না, কার্বন পড়ে থাকবে, আর ক্লোরিন বাড়বে মানে CCl4, সেই সঙ্গে এখানে থাকবে HCl। এই CCl4কে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড মনে থাকবে। তাহলে আমরা 4টে ধাপ এখানে পেলাম। দেখো, যে 4টে ধাপের প্রথম ধাপে উৎপন্ন হয় মনোক্লোরোমিথেন, দ্বিতীয় ধাপে উৎপন্ন হলো ডাইক্লোরোমিথেন, 3 নম্বর ধাপে উৎপন্ন হলো ক্লোরোফর্ম, 4 নম্বর ধাপে উৎপন্ন হলো কার্বন টেট্রাক্লোরাইড। কোন ধাপে কোন যৌগ উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে, পরীক্ষায় যে কোনো একটা ধাপ কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে ফাইনালি কোন যৌগটা পেলাম দেখো, CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে মিথেনের ক্লোরিনের সঙ্গে তোমার প্রতিস্থাপন বিক্রিয়ায় সর্বশেষ কোন যৌগটি তৈরি হয় বললে আমরা কি বলবো, CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড। মনে থাকবে? ওকে, এটা হচ্ছে মিথেনের যে বিক্রিয়া রয়েছে তোমাদের সিলেবাসে, তার মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই পরীক্ষায় আসে। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে আমরা বলি ক্লোরিনেশন বিক্রিয়া। নেক্সট, এবারে ইথিলিনের বিক্রিয়া অর্থাৎ ইথিনের বিক্রিয়া। ইথিলিন এবং অ্যাসিটিলিন এই দুটোর মধ্যে তোমরা জানো ইথিলিনের মধ্যে ডাবল বন্ড এবং অ্যাসিটিলিনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, তাই তো? যার মধ্যে ডাবল বন্ড থাকে এবং যার মধ্যে ট্রিপল বন্ড থাকে তারা হচ্ছে আমাদের অসম্পৃক্ত জৈব যৌগ। আর এই অসম্পৃক্ত জৈব যৌগের অণুতে অন্য কোনো পরমাণু বা অণু ডাইরেক্টলি যুক্ত হতে পারে, যে বিক্রিয়াকে আমরা বলবো যুত বিক্রিয়া। এটা বিশেষভাবে মনে রেখো, অসম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে অসম্পৃক্ত যারা, এই অসম্পৃক্তের আবার দুটো ভাগ আছে তোমরা জানো, একটা হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিন যেমন C2H4 যেটা আমরা এখনই বললাম ইথিলিন, আর একটা হচ্ছে অ্যালকাইন যেমন অ্যাসিটিলিন। এই অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত জৈব যৌগ। এদের কি হয়, এদের যে বিক্রিয়াটা দেখা যায় সেটা হচ্ছে যুত বিক্রিয়া। যুত বিক্রিয়া।
তাহলে যৌথ বিক্রিয়া কারা করে? যারা কি বললাম অসম্পৃক্ত জৈব যৌগ তাদেরই কেবল, তো জৈব যৌগ বলে নয়, অসম্পৃক্ত হলেই তাদের যৌথ বিক্রিয়া দেখা যাবে। ঠিক আছে, ব্যাস। এবারে তাহলে আমরা প্রথমেই জানবো অ্যালকিনের অর্থাৎ ইথিলিনের যৌথ বিক্রিয়া। ইথিলিনের পরীক্ষার জন্য দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, নাম্বার 1 ইথিলিনের বিক্রিয়া যদি লিখি আমি, নাম্বার 1 দেখো ইথিলিনের বিক্রিয়া লিখছি। 1 নম্বর হচ্ছে H2 এর সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। কি হয় না, ইথিলিন বা ইথিন হাইড্রোজেনের সঙ্গে যদি নিকেল অনুঘটকের উপস্থিতিতে মোটামুটি 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে ইথিলিন থেকে ইথেন তৈরি হয়, অর্থাৎ ইথিন থেকে ইথেন তৈরি হয়, অর্থাৎ ছিল অসম্পৃক্ত হয়ে যায় সম্পৃক্ত। বিক্রিয়াটা কেমন হয় দেখে নাও একবার। C2H4 প্লাস তার সঙ্গে হাইড্রোজেন যদি বিক্রিয়া করে নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আবার বলছি 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হয় কে? CH3 বন্ড CH3, অর্থাৎ ইথেন তৈরি হয়ে যায়। এটাকে যদি ভেঙে লিখি আরও বুঝতে সুবিধা হবে। H2C ডাবল বন্ড CH2, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, হয়ে কি হয় না এটা হয়ে যায়, দেখো CH2 ছিল CH3 ডাবল বন্ডটা হয়ে যায় সিঙ্গেল বন্ড, এখানে CH2 ছিল হয়ে যায় CH3। এটা কি? এটা ছিল ইথিলিন, আর এইটা তোমার হয়ে গেল ইথেন। এইটা হচ্ছে অসম্পৃক্ত, এটা হচ্ছে সম্পৃক্ত। ছিল অসম্পৃক্ত হয়ে গেল সম্পৃক্ত, ছিল ইথিলিন হয়ে গেল ইথেন। কিভাবে হলো? নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি তাপমাত্রায় অসম্পৃক্ত জৈব যৌগ ইথিলিন হাইড্রোজেন দ্বারা তোমার বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথেন তৈরি করে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। নেক্সট হচ্ছে ইথিলিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, কিভাবে বিক্রিয়াটা হয় দেখো। ইথিলিন H2C ডাবল বন্ড CH2 তার সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া এবং অবশ্যই কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে এর বিক্রিয়ায় কি হয়, একটা ব্রোমিন অণু এখানে আর একটা ব্রোমিন অণু এখানে যুক্ত হয়। তাহলে কি হবে? এখানে হবে CH2Br, ডবল বন্ডটা আর থাকবে না, এই ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এখানেও CH2Br, CH2Br। তাহলে এর নাম কি হওয়া উচিত দেখো, একটা দুটো কার্বন। ঠিক আছে, তাহলে আমরা দেখো 1 নম্বর কার্বনের সঙ্গে ব্রোমিন আছে, এটাকে যদি পরিষ্কারভাবে ভেঙে লেখাই, এখানে ভেঙে লিখলে কি হবে দেখো, কার্বন কার্বন, এখানে দুটো হাইড্রোজেন, তাই তো একটা ব্রোমিন, একটা ব্রোমিন দিলাম, দুটো হাইড্রোজেন দিলাম, এই এখানে একটা ব্রোমিন দিলাম, এখানে একটা ব্রোমিন দিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন। এই হচ্ছে এর স্ট্রাকচার। দেখো ভালো করে মন দিয়ে দেখো স্ট্রাকচারটা দেখো। এবার নামকরণ কি হতে পারে দেখো তো, যে কোনো একদিক থেকে নামকরণ করতে পারো। 1 2 দুটো কার্বন আছে, তাই তো, দুটো কার্বন আছে, কত এখানে দেখো Br মানে কি ব্রোমিন, ব্রোমিন থাকলে কি লিখি আমরা IUPAC পদ্ধতিতে ব্রোমো। ব্রোমোটা কত নম্বরে আছে? 1 নম্বরেও আছে, 2 নম্বরেও আছে। কটা ব্রোমো আছে? দুটো, তাহলে 1 2 ডাইব্রোমো, 1 2 ডাইব্রোমো। আর যেহেতু সিঙ্গেল বন্ড আছে সবগুলোই, তাই অ্যালকেন। আর কটা কার্বন আছে? দুটো, দুটো কার্বন থাকলে কি হয়? ইথ, অ্যালকেনের N, ইথ যুক্ত N, ইথেন। 1 2 ডাইব্রোমো ইথেন, 1 2 ডাইব্রোমো ইথেন। এই যৌগটার নাম হয়ে গেল IUPAC পদ্ধতিতে। তোমরা কিন্তু এখন IUPAC পদ্ধতি করতে পারো, তাই না? IUPAC পদ্ধতিতে 1 2 ডাইব্রোমো ইথেন, 1 2 ডাইব্রোমো ইথেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইথিলিনের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে যদি তোমার ব্রোমিন জলের মধ্যে দিয়ে ইথিলিনকে পাঠানো হয়, ব্রোমিন জলের মধ্যে দিয়ে যদি ইথিলিনকে পাঠানো হয়, তাহলে কিন্তু বর্ণহীন হয়ে যায় দ্রবণটা। এই বর্ণহীন হলে বুঝতে হবে যে অসম্পৃক্ত জৈব যৌগটা সম্পৃক্ত জৈব যৌগে পরিণত হয় এবং অবশেষ রূপে তৈরি হয় কি 1 2 ডাইব্রোমো ইথেন। তাহলে আমরা বলবো
লাল রঙের ব্রোমিন জলের মধ্যে দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে, তাহলে বর্ণহীন 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হয়। ক্লিয়ার? তাহলে ইথিলিনের দুটো বিক্রিয়া, একটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া আর একটা ব্রোমিনের সঙ্গে জুতো বিক্রিয়া, মনে থাকবে? তেমনিভাবে আমরা ইথিলিনের কিন্তু আরও একটা বিক্রিয়া জানবো, যেটা অলরেডি আমরা জানি সবাই। সেটা কি না, এন সংখ্যক যদি মনোমার পরস্পর যুক্ত হয়, অর্থাৎ ইথিলিন এন সংখ্যক যদি যুক্ত হয়, এন সংখ্যক ইথিলিন অর্থাৎ CH2 ডবল বন্ড CH2, এটা এন সংখ্যক, কিন্তু এটাকে বলা হয় মনোমার। কি তৈরি হবে না, এখানে তৈরি হবে তোমার 150 থেকে 200 ডিগ্রি তাপমাত্রায় যে বিক্রিয়াটাকে আমরা বলবো পলিমারাইজেশন বিক্রিয়ার ফলে এখানে একটা অনুঘটক ব্যবহার করব Cr2O3। তৈরি কি হবে না, তৈরি হবে CH2 বন্ড CH2N, এটাকে আমরা বলবো পলিথিন। এবার দেখো কি বললাম না, এন সংখ্যক ইথিলিনের মনোমার পরস্পর যদি যুক্ত হয় Cr2O3 অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি তাপমাত্রায় কি তৈরি করছে, পলিথিন তৈরি করে। ইথিলিন থেকে পলিথিন তৈরি, এটা মনোমার, এটা পলিমার। মনোমার থেকে পলিমার তৈরির বিক্রিয়াকে আমরা বলি পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়া ঘটায়। তাহলে ইথিলিনের বিক্রিয়া 3 রকমের বিক্রিয়া আমরা পড়ে নিলাম, পরীক্ষায় আসলে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারবো। একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, একটা ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, আর একটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। মনে থাকবে তো? দেখে নাও, পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো এবারে, ঠিক ইথিলিনের মতোই অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো এবার দেখে নেব। তাহলে অ্যাসিটিলিনের দুটো বিক্রিয়া আমরা জানব, একটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া আর একটা হচ্ছে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া। কি হয় দেখো, অ্যাসিটিলিনের বিক্রিয়া, অ্যাসিটিলিন C2H2 এর নাম্বার 1 বিক্রিয়া হাইড্রোজেনের সাথে। বিক্রিয়ায় কি ঘটে না, প্রথম ধাপে দেখো অ্যাসিটিলিনকে আমরা ভেঙে লিখলে HC ট্রিপল বন্ড CH, এটা অ্যাসিটিলিন। দেখো দুটো কার্বন অ্যাটমের মধ্যে একটা ট্রিপল বন্ড আছে, যার জন্য এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ। এর সঙ্গে তাহলে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, হয়ে কি তৈরি করবে CH2 ডবল বন্ড CH2, যেটাকে আমরা কি বলি, CH2 ডবল বন্ড CH2 কে আমরা কি বলি, আমরা বলি ইথিলিন। তাহলে ছিল এটা অ্যাসিটিলিন, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় তৈরি করলো ইথিলিন। এবং এক্ষেত্রে মোটামুটি 160 ডিগ্রি উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিটা বলবো আমরা। নিকেলের উপস্থিতিতে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। একবার ভালো করে দেখে নাও, অ্যাসিটিলিন নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি করে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথিলিন তৈরি করে। অসম্পৃক্ত ছিল, এখনও কিন্তু অসম্পৃক্তই রয়েছে। সেকেন্ড ধাপে এই CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিনটা আবার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, আবার নিকেল এবং 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার কি তৈরি করবে, একটা হাইড্রোজেন এখানে চলে আসবে, দিয়ে CH2 ছিল CH3, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যায় CH3। অর্থাৎ ইথিলিনের বেলায় যে বিক্রিয়াটাকে দেখিয়েছিলাম হাইড্রোজেনের, সেই সম্পূর্ণ বিক্রিয়াটা এখানে লিখে দেবো। তৈরি হয় কি, ইথেন। এই ইথেনটা হচ্ছে একটা অ্যালকেন, অর্থাৎ সম্পৃক্ত জৈব যৌগ। ছিল অসম্পৃক্ত এতক্ষণ, এবার হয়ে গেল সম্পৃক্ত। তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন দুটো ধাপে বিক্রিয়া করে। প্রথম ধাপে নিকেল অনুঘটক এবং 160 ডিগ্রি উষ্ণতায় অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথিলিন তৈরি হয়, আর দ্বিতীয় ধাপে ইথিলিনের সঙ্গে আবার হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায়
কি ঘটবে, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে। আর একটা হচ্ছে অ্যাসিটিলিনের বিক্রিয়া আমরা দেখব, সেটা হচ্ছে ব্রোমিনের সঙ্গে যুত বিক্রিয়া, অর্থাৎ লাল রঙের ব্রোমিন জলের মধ্যে দিয়ে যদি অ্যাসিটিলিন গ্যাসকে পাঠানো হয়, এবার তাহলে কি হবে সেটা দেখে নেওয়া যাক। লাল রঙের যদি ব্রোমিন জলের সঙ্গে, দেখো 2 নম্বর বিক্রিয়া কি বললাম, Br2 এর সাথে বিক্রিয়া, ঠিক আছে, ব্রোমিনের সাথে বিক্রিয়া। দেখো কি হয়, প্রথমে অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া, তাহলে অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন প্লাস লাল রঙের ব্রোমিন জল, দ্রবণটা কার্বন টেট্রাক্লোরাইড। এবারে প্রথম ধাপে উৎপন্ন হবে, দেখো এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন যাবে, তাহলে কী হবে, এখানে ব্রোমিন যদি যায় তাহলে CH প্রথমে উৎপন্ন হবে, CHBr, ডাবল বন্ড, ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড ব্রোমিন ঢোকার জন্য একটা বন্ড কমে যাবে, আবার CHBr, অর্থাৎ এটা কি হয়ে যাবে, এটা দেখো 1 নম্বরে ব্রোমিন, 2 নম্বরে ব্রোমিন, তাহলে 1,2-ডাইব্রোমো, 1,2-ডাইব্রোমো, ডাবল বন্ড আছে, তাহলে কি হবে, এটা অ্যালকেন না কিন্তু অ্যালকিন, তার জন্য ডাইব্রোমো ইথিন, নামটা একটুখানি মনে রেখো, 1,2-ডাইব্রোমো ইথিন, 1,2-ডাইব্রোমো ইথিন। সেকেন্ড ধাপে আবার কি হবে, CHBr ডাবল বন্ড, CHBr এর সঙ্গে আবার ব্রোমিন জলের বিক্রিয়া যদি ঘটে, তখন আবার একটা ব্রোমিন এখানে চলে আসবে, আর একটা ব্রোমিন এখানে চলে যাবে, দিয়ে কী হবে, CHBr2 সিঙ্গেল বন্ড, CHBr2। এবার দেখো সিঙ্গেল বন্ডের জন্য এটা কিন্তু অ্যালকিন হয়ে গেল, অ্যালকেন। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে Br দুটো 1 নম্বরে, আর এখানে Br দুটো 2 নম্বরে, অর্থাৎ ব্রোমিন, যেটাকে আমরা IUPAC পদ্ধতিতে ব্রোমো বলি, সেই ব্রোমো কখানা আছে এখানে, এখানে দুটো, এখানে দুটো, মানে চারটে ব্রোমো, মানে তোমার 1 নম্বর পজিশনের দুটো, 2 নম্বর পজিশনের দুটো, তার জন্য কি লিখবো, 1,1, দুটো হয়ে গেল ব্রোমো, কমা 2,2, তাহলে 1,1,2,2, এখানে 4টে ব্রোমিন আছে, তাহলে কি লিখবো, টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো। আর অ্যালকেন হয়ে গেছে সিঙ্গেল বন্ড, ইথেন, দুটো কার্বনের জন্য ইথেন, নামটা ভালো করে মনে রাখবে, 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন। 1,1,2,2 কেন, 1 নম্বরে দুটো ব্রোমো আছে, তাহলে 1,1 দুটো ব্রোমো, 2,2 দুটো ব্রোমো, তার জন্য 1,1,2,2 টেট্রাব্রোমো, টোটাল 4টে ব্রোমো আছে, তার জন্য টেট্রাব্রোমো। আর যেহেতু অ্যালকেন হয়ে গেছে সিঙ্গেল বন্ড, তাই ইথেন, আগেরটা ডাবল বন্ড ছিল তাই ইথিন। এগুলো একটুখানি মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে সব, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি তোমাদের আসে লাল রঙের ব্রোমিন জলের মধ্যে দিয়ে অ্যাসিটিলিন চালনা করলে অবশ্যই কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের উপস্থিতিতে কি ঘটে সমীকরণ সহ লেখো, তখন আমরা বলবো যে ফাইনালি প্রথম ধাপে তোমার 1,2-ডাইব্রোমো ইথিন উৎপন্ন হবে, এবং শেষ ধাপে গিয়ে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হবে, এবং দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের মোটামুটি তোমার মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেই বিক্রিয়াগুলো নিয়ে আমাদের এতক্ষণ আলোচনা শেষ হলো। আমি আশা করি এখান থেকে পরীক্ষায় যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে, তাই তো, ঠিক তো, আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা দুটো গুরুত্বপূর্ণ জৈব যৌগ আমাদের সিলেবাসে রয়েছে, যার মধ্যে একটি রয়েছে ইথানল, C2H5OH বা ইথানল, যেটাকে আমরা ইথাইল অ্যালকোহল নামে চিনি, আর একটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো জৈব যৌগের সম্পর্কে তাদের বিক্রিয়াগুলো, মেন যে পরীক্ষায় আসার মতো বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো জানবো, আর তাদের ব্যবহার। তো প্রথমে আমরা ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল বলো তো, অ্যালকোহল শ্রেণীর যৌগ হলে তার কার্যকরী মূলকটা কি হয় নামের শেষে, OH, একদম ঠিক। অ্যালকোহলে কি থাকে, OH গ্রুপ থাকে, ইথাইল অ্যালকোহল সেই জন্য সংকেত হচ্ছে C2H5OH। একে IUPAC পদ্ধতিতে এর নাম কি আমরা বলবো, দুটো কার্বন অ্যাটম আছে তার জন্য ইথ, আর যেহেতু OH আছে তার জন্য নামের শেষে অল হবে, তাহলে কি হবে, ইথানল।
ইথানল। তাহলে তুমি যে কোনো একটি নামে কিন্তু ডাকতে পারো, হয় ইথাইল অ্যালকোহল না হলে ইথানল। তো প্রথমে আমরা এই ইথানলের গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া জেনে নেব, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় মাঝে মাঝে দেয়। যে দুটো বিক্রিয়ার কথা বলবো পরীক্ষায় কিন্তু এই দুটোর মধ্যেই একটা থাকবে। নাম্বার 1, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহল মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটবে লেখো। তখন আমরা লিখব সোডিয়াম ধাতুর সঙ্গে ইথাইল অ্যালকোহলের মোটামুটি যদি তাপ প্রয়োগ করা হয় এই বিক্রিয়ায়, তাহলে সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড নামটা মনে রেখো। বিক্রিয়াটা একবার দেখো, ইথাইল অ্যালকোহল C2H5OH, এটা দুঅণু, তার সঙ্গে দুঅণু সোডিয়াম, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম ইথক্সাইড, মানে হচ্ছে তোমার 2C2H5ONA, 2C2H5ONA, এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড এবং তার সঙ্গে কি বললাম? হাইড্রোজেন গ্যাস। এইটার নাম মনে রেখো সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। তাহলে নাম্বার 1 বিক্রিয়া কি বললাম? ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম ধাতু মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখান থেকে দুটো শর্ট কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল সোডিয়াম ধাতু সহ উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? তার উত্তর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর যদি বলে এদের বিক্রিয়ায় কোন যৌগ তৈরি হয়, সেই যৌগটার নাম বলবে সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে। নাম্বার 2, এর 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটাও পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে তুমি ইথিন পাবে। ইথাইল অ্যালকোহল থেকে ইথিন, এটা আমরা ইথিলিনের প্রস্তুতিতেই অর্থাৎ ইথিলিনের উৎসেই কিন্তু বলেছিলাম বিক্রিয়াটা, মনে আছে কিনা জানি না। দেখো, ইথাইল অ্যালকোহল C2H5OH, তার সঙ্গে অ্যালুমিনা চূর্ণ Al2O3, এই অ্যালুমিনা চূর্ণ আর ইথাইল অ্যালকোহল এই দুটো মিশিয়ে মোটামুটি 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথিন তৈরি হয়। ইথিন মানে CH2 ডাবল বন্ড CH2, এবং তার সঙ্গে সামান্য পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইথিন বা ইথিলিন বলতে পারো। আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। তাহলে পরীক্ষায় যদি আসে ইথানল থেকে ইথিলিন কিভাবে তৈরি করবে, তখন বলবে ইথানলের সঙ্গে অ্যালুমিনা চূর্ণ মিশিয়ে 300 থেকে 350 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে ইথিন তৈরি হয় বা তোমার ইথিলিন তৈরি হয়, CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে এই দুটো বিক্রিয়া কিন্তু ইথাইল অ্যালকোহলের জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। একটু মন দিয়ে কিন্তু দেখে নিও। ঠিক আছে, এবারে ব্যবহার। ইথাইল অ্যালকোহল কি কাজে লাগে আমাদের? দেখো, এখান থেকে ইথাইল অ্যালকোহল থেকে আমরা বিশেষ করে পাওয়ার অ্যালকোহল যেটাকে বলে, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ব্যবহারটা মনে রেখো। ব্যবহারের 1 নম্বর পয়েন্ট আমি দিলাম পাওয়ার অ্যালকোহল। পরীক্ষায় আসে পাওয়ার অ্যালকোহল কি না? পাওয়ার অ্যালকোহল হচ্ছে 80% পেট্রোল, তার সঙ্গে 20% যদি এই অ্যালকোহল মেশানো হয়, ইথানল মেশানো হয়, তাহলে তাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। 80% পেট্রোল এবং 20% ইথানল, 80% পেট্রোল 20% ইথানল, এইটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। পাওয়ার কেন বলা হয়? এটা মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বলে, অর্থাৎ পাওয়ারের উৎস হচ্ছে এই পাওয়ার অ্যালকোহল। তাহলে পাওয়ার অ্যালকোহল কি? 80% পেট্রোলের সঙ্গে 20% যদি আমরা অ্যালকোহল মিশিয়ে দিই, তাহলে সেটা কিন্তু মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয়, যাকে আমরা বলি পাওয়ার অ্যালকোহল। এই পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে তাহলে কী হয়? ইথানল বা ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন জৈব যৌগ তোমরা জানো, ইথার রয়েছে, মেথিলেটেড স্পিরিট রয়েছে, তোমার অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, এগুলো সব কিন্তু ইথাইল অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। আবার বলছি আমি, ইথার, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, তোমার মেথিলেটেড স্পিরিট, এগুলো সব কিন্তু ইথাইল অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারি। এছাড়াও বিভিন্ন তোমার রং, বার্নিশ ইত্যাদি উৎপাদনে সাহায্য করে, প্রস্তুত করতে কাজে লাগে রং, বার্নিশ এগুলো। তাছাড়াও গালা, রজন, এগুলো দ্রাবক রূপে ইথাইল অ্যালকোহলকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ইথাইল অ্যালকোহলের ব্যবহার যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো তো।
কী বলবো আমরা বলবো পাওয়ার অ্যালকোহলে 80% পেট্রোলের সঙ্গে 20% ইথানল মেশানো হয়, জ্বালানি রূপে ব্যবহার করা হয়, ইথার, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি জৈব যৌগ তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও আমরা বলবো যে গালা, রজন ইত্যাদি দ্রাবক রূপে ব্যবহার করা হয়, রং, বার্নিশ এগুলোকে তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইথানল বা ইথাইল অ্যালকোহলের ব্যবহার। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিক্রিয়া জানবো আর তার কিছু ব্যবহার পরীক্ষায় এলে কিন্তু পারবো, আমি আশা করি পারবো আমরা, তাই না? নেক্সট, এবারে আমরা চলে যাব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যৌগ, যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা অনেকেই কিন্তু ভিনিগার নামে চেনে। সেই আচার প্রস্তুত করতে যে ভিনিগার তোমরা দাও, সেটাই হচ্ছে তার মূল উপাদানই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। আমাদের পরবর্তী জৈব যৌগ সিলেবাসে যেটা রয়েছে, অ্যাসিটিক লিখলেও হয়, অ্যাসিটিক লেখায় ভালো, অ্যাসিটিক অ্যাসিড, CH3COO। অ্যাসিটিক অ্যাসিডে তাহলে কার্যকরী মূলক কোনটা রয়েছে? বন্ড COOH। বন্ড COOH-কে আমরা বলি কার্বক্সিলিক গ্রুপ, এবং IUPAC পদ্ধতিতে তোমরা জানো COOH থাকলে নামের শেষে কি হয়? ওইক অ্যাসিড। তাহলে এটা যেহেতু দুটো কার্বন অ্যাটম, এই একটা কার্বন, এই একটা কার্বন, তার জন্য এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। তোমরা কিন্তু IUPAC পদ্ধতিতে এগুলো সব করতে পারবে, তাই না? আমরা যদি আগের ক্লাসটি দেখে থাকি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই IUPAC পদ্ধতিতে কিভাবে জৈব যৌগের নামকরণ হয় সেখানে আমার ভিডিও করা আছে, ক্লাস নেওয়া আছে, সেটা একবার দেখে নিলে আমি আশা করি IUPAC পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ তোমরা পেরে যাবে। যাই হোক, অ্যাসিটিক অ্যাসিডের IUPAC পদ্ধতিতে নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। এবারে আসছি এর তোমার প্রস্তুতিতে কিভাবে আমরা অ্যাসিটিক অ্যাসিড পেতে পারি, এটা একটু মাথায় রেখো। অনেক সময় দিয়ে দেয় যে অ্যাসিটিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করব। তার উত্তর হচ্ছে যে আমরা ইথাইল অ্যালকোহলকে C2H5OH, এই ইথাইল অ্যালকোহলকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি, তাহলে যে অক্সিজেন উৎপন্ন হয় এবং তাপ দিতে হবে তার সঙ্গে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ উত্তপ্ত করলে ইথাইল অ্যালকোহল কিসে পরিণত হয়? এটা অবশ্যই কিন্তু ক্ষারীয় নিতে হবে, ক্ষারীয়। তাহলে আমাদের উৎপন্ন হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড এবং জল, CH3COOH তার সঙ্গে জল। তাহলে পরীক্ষায় যদি আসে অ্যাসিটিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায়, তখন আমরা বলবো ইথানলের সঙ্গে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ উত্তপ্ত করলে সেক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে দেখো অ্যালকোহল ছিল, হয়ে গেল অ্যাসিড। অ্যালকোহল থেকে অ্যাসিড, সেটা কিভাবে হলো? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের সঙ্গে ইথাইল অ্যালকোহলকে উত্তপ্ত করার মাধ্যমে আমরা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলাম। ঠিক আছে, এবারে আসছি এর গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া। দু একটি বিক্রিয়া অ্যাসিটিক অ্যাসিডের বেলাতেও আমরা দিয়ে দেব। বিক্রিয়া নাম্বার 1, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে CH3COOH যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ঘটাই, অর্থাৎ একটা ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড, যে ক্ষারের সঙ্গে অ্যাসিড, ক্ষারের সঙ্গে অ্যাসিড, তোমরা জানো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল তো হবেই, তাই না? তাহলে একটা তো জল হচ্ছেই, তার সঙ্গে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3COONA, CH3COONA, আর উৎপন্ন হবে H2O, জল। তাহলে CH3COONA আর তার সঙ্গে উৎপন্ন হলো জল। এটা কি? CH3COONA-কে কী বলি আমরা? সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট যৌগগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমরা বলবো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যাসিটেট, লবণ এবং জল উৎপন্ন হয়। এটা ক্ষার, এটা অ্যাসিড, এটা ক্ষার। অ্যাসিটিক অ্যাসিড আর NaOH হচ্ছে ক্ষার, তোমরা জানো। অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট, যেটা একটা লবণ, এবং জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় আসে।
আর একটা বিক্রিয়া আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া C2H5OH কী হবে? অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহল যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় এবং সেই সঙ্গে কিছু পরিমাণে তাপ দেওয়া হয়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তাপ দিলে এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এদের বিক্রিয়ায় দেখো জল বাদ চলে যাবে, জলের অণুটাকে বাদ দিয়ে দাও, দিয়ে পড়ে থাকবে কোনটা? CH3COO C2H5 এবং তার সঙ্গে জল CH3COO C2H5, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এবং জল। ঠিক আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি ওই দ্রবণকে উত্তপ্ত করা হয়, তাহলে ইথাইল অ্যাসিটেট এবং জল উৎপন্ন হয়। এই দুটো বিক্রিয়া কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য আমরা দেখে রাখবো, পরীক্ষায় আসলে এই দুটোর মধ্যে আসবে, হয় NaOH এর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, আর না হলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া। কেমন? নেক্সট এবারে আমাদের জানতে হবে কি না ব্যবহার। অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহারটা জেনে নাও। ব্যবহার, বিভিন্ন কাজে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তার মধ্যে তোমাদের আমি আগেই বলেছি যে এটা যেহেতু ভিনিগার, সে ভিনিগার দ্বারা আমরা কি করি? বিভিন্ন আচার প্রস্তুত করতে কাজে লাগাই অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। এছাড়াও ইথাইল অ্যাসিটেট, এই যে সোডিয়াম ইথাইল অ্যাসিটেট যে যৌগটা, এটা তৈরি করতেও কিন্তু দেখো অ্যাসিটিক অ্যাসিড লাগছে, তাই না? তাহলে অ্যাসিটন একটা গুরুত্বপূর্ণ যৌগ, তোমরা জানো। অ্যাসিটন, ইথাইল অ্যাসিটেট, এগুলো প্রস্তুত করার জন্য অ্যাসিটিক অ্যাসিড লাগে। আচার প্রস্তুত করার জন্য যেটা ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড লাগে। এছাড়াও আমরা বলবো যে দুধ থেকে ছানা তৈরি করার সময় অ্যাসিটিক অ্যাসিডের প্রয়োজন হয়। ল্যাটেক্স থেকে রাবার প্রস্তুত করার সময় অ্যাসিটিক অ্যাসিডের তোমার প্রয়োজন হয়। আর একটা ব্যাপার হচ্ছে, একটা মেডিসিন আছে যেটা অ্যাসপিরিন জাতীয়, সেই অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো প্রস্তুত করার জন্য অ্যাসিটিক অ্যাসিড প্রয়োজন হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার যদি আসে, তাহলে আমরা পারবো তো লিখতে, নাকি? পারবো নিশ্চয়ই। আরেকবার মনে করিয়ে দিই, অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার যদি আসে, নাম্বার 1, ইথাইল অ্যাসিটেট এবং অ্যাসিটোন জাতীয় যৌগ গঠন করার জন্য তোমার অ্যাসিটিক অ্যাসিড প্রয়োজন। নাম্বার 2, ল্যাটেক্স থেকে রাবার প্রস্তুত করা হয়। নাম্বার 3, দুধ থেকে ছানা প্রস্তুত করা হয়। নাম্বার 4, আমরা বলবো যে ওখানে অ্যাসপিরিন জাতীয় ওষুধ তৈরিতে আমাদের অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়াও আমি বলেছি ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড আচার প্রস্তুত করতে কাজে লাগে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ব্যবহার, আর এই দুটো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আর এইটা হচ্ছে ওর প্রস্তুতি, যেটা ইথাইল অ্যালকোহল আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করে অ্যাসিটিক অ্যাসিড আমরা পেয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আমরা একদম আজকের ক্লাসের শেষ অংশে এসে উপস্থিত হয়েছি। এটাই হচ্ছে ক্লাস 10-এর জৈব রসায়নের শেষ অংশ এবং তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের বলতে পারো একদম শেষ লাস্ট ঠিকানা। কি সেটা? দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে রেকট্রিফায়েড স্পিরিট, আর একটা হচ্ছে জানতে হবে আমাদের ডিনেচার্ড স্পিরিট। তাহলেই সিলেবাস শেষ। ডিনেচার্ড স্পিরিট, এই ডিনেচার্ড স্পিরিটকে আবার অনেকে বলে মেথিলেটেড স্পিরিট। ব্যাস, ক্লাস 10 ভৌতবিজ্ঞান শেষ। তো দেখো রেকটিফাইড স্পিরিট কি আমরা প্রথমে জানবো। রেকটিফাইড স্পিরিট কি? হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল, 95.6% ইথানল বা ইথাইল অ্যালকোহল প্লাস বাকিটা অর্থাৎ 4.4% জল। এই মিশ্রণকে আমরা বলবো রেকটিফাইড স্পিরিট। মনে থাকবে
95.6% ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে আমরা বলবো রেকটিফাইড স্পিরিট। কিন্তু এই ইথাইল অ্যালকোহল হচ্ছে এক প্রকার মাদক দ্রব্য, যেটা খেলে মানুষ মাতলামি করে, মানুষের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়, মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে কমিয়ে দেয়, যার ফলে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। ইথানল তো এর যেহেতু 95.6% ইথানল, তাই এটা কিন্তু মানুষ ঢকঢক করে গিলে খেয়ে নিতে পারে শুধুমাত্র নেশার কারণে। সেই কারণে যাতে মানুষ অবাধে রেকটিফাইড স্পিরিটকে পান করতে না পারে, তার জন্য তাকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কি করা হয়, এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 10 ভাগ মিথানল প্লাস পিরিডিন কি বললাম, 10 ভাগ মিথানল প্লাস পিরিডিন আর দুর্গন্ধযুক্ত ন্যাপথা, এই তাহলে ভালো করে শুনে নাও, রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য তার সঙ্গে 10 ভাগ মিথানল, পিরিডিন এবং ন্যাপথা, দুর্গন্ধযুক্ত ন্যাপথা মেশানো হয়, যাতে মানুষ অবাধে এই রেকটিফাইড স্পিরিটকে পান করতে না পারে। এই বিষাক্ত মিশ্রণ, টোটাল মিশ্রণটাকে আমরা বলবো ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড কেন, মিথানল মিশিয়ে এটাকে বিষাক্ত করা হয় বলে মেথিলেটেড স্পিরিট। মিথানল খেলে কিন্তু মরে যাবে। সেই মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট হচ্ছে এই বিষাক্ত মিশ্রণটা। তাহলে আরেকবার, 95.6% ইথানল এবং 4.4% জল, এদের মিশ্রণকে আমরা বলছি রেকটিফাইড স্পিরিট। আর এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 10 ভাগ মিথানল, ন্যাপথা এবং পিরিডিন মিশিয়ে একে বিষাক্ত করলে টোটাল মিশ্রণটাকে আমরা বলবো ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এখন পরীক্ষায় এই মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিটের তোমার ব্যবহার আসে, তখন আমরা কিন্তু লিখে দেব বিভিন্ন স্পিরিট ল্যাম্পের কাঁচামাল হিসেবে আমরা ডিনেচার্ড স্পিরিট ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা তোমার রজন, গালা এগুলোর দ্রাবক রূপে মেথিলেটেড তোমার ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিটকে ব্যবহার করতে পারি। রজন, গালা, ওই যে কাঠটাট রং করে না, ওই রং করার সময় তোমার রজন, গালা এগুলোকে মিশিয়ে দ্রবীভূত করা যায় এই ডিনেচার্ড স্পিরিটের মধ্যে, ঠিক আছে। এছাড়াও আমরা যে ল্যাম্প, স্পিরিটে চলা যে ল্যাম্প, সেই ল্যাম্পে ডিনেচার্ড স্পিরিট ব্যবহার করি এবং রং প্রস্তুত করতে, বার্নিশের কাজে এগুলো আমরা কিন্তু জ্বালানি রূপে আমরা ডিনেচার্ড স্পিরিটকে ব্যবহার করতে পারি। তাহলে রং করতে, প্রস্তুত করতে, বার্নিশ উৎপাদনে তোমার স্পিরিট ল্যাম্পের জ্বালানি রূপে, ঠিক আছে, আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও কি বললাম না, তোমার ওই যে রজন, গালা এগুলোর দ্রাবক রূপে ডিনেচার্ড স্পিরিটকে আমরা ব্যবহার করতে পারি। এবার এইখানে লাস্ট পয়েন্টে আমরা একটুখানি কথা বলেই আজকের ক্লাস শেষ করে দেব। সেটা হচ্ছে তোমার এই যে রেকটিফাইড স্পিরিট রয়েছে না, তোমার মিথানল এবং ইথানল, এই মিথানল এবং ইথানল এরা, বিশেষ করে মিথানল, এটা চোখে যদি পড়ে চোখের মারাত্মক ক্ষতি কিন্তু করে ফেলতে পারে। আর এটা যদি কেউ পান করে ফেলে না, তাহলে আমাদের লিভার কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আর ইথানল যেটা হচ্ছে মদ হিসেবে ব্যবহার করা হয়, মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে ইথানল খেয়ে, সেই ইথানল কিন্তু দীর্ঘদিন ধরে যদি খাওয়ার অভ্যাস কেউ রাখে, তাহলে কিন্তু আমাদের কিডনি এবং লিভার দুটোই ধীরে ধীরে ড্যামেজ হবে। মনে রেখো, সমাজকে বার্তা দিতে হবে যে মদ্যপান, যেটা আমরা বলি, সেই মদ্যপান স্বাস্থ্যের পক্ষে কেন ক্ষতিকারক না, মদ্যপানের ফলে আমাদের নার্ভাস সিস্টেম অকেজো হয়ে পড়ে, ধীরে ধীরে আমাদের ব্রেন, বুদ্ধি, কোনো কিছু ভাবনা চিন্তা করার ক্ষমতা হ্রাস পায়, লিভার, কিডনি দীর্ঘদিন পান করার ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা আমরা করে ফেলি সেটা হচ্ছে এই ইথাইল অ্যালকোহল পান করার ফলে ট্রাইগ্লিসারাইড, যেটা আমাদের হার্টকে ব্লকেজ করে, হার্টে যে তোমার আর্টারিগুলো রয়েছে তাদের ব্লকেজকে বাড়িয়ে দেয় ট্রাইগ্লিসারাইড। সুতরাং মদ্যপানমুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটা নাগরিককে কিন্তু সচেতন হতে হবে এই বিষয়ে। দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই মদ্যপায়ী যারা, তারা কিন্তু এই লিভার ড্যামেজ হওয়ার ফলেই মারা যায়। সুতরাং
সাবধান, ঠিক আছে? তো যাই হোক, সেগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় জৈব রসায়ন থেকে পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসবে সমস্ত নম্বরগুলোকে কিন্তু লুটে নেওয়া, তাই তো? তো যাই হোক, আমি আশা করি আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা এতদিন ধরে 4 ক্লাস জৈব রসায়নের আমি করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, যারা দেখেছো তাদের জৈব রসায়ন নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয়। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও সুস্থ থেকো সবাই, যতক্ষণ না পরের ক্লাসে আমি ফিরছি। এই ক্লাসে আমি বলে দিই, ক্লাসের শেষে বলে দিই একটি কথা, সেটি হচ্ছে আমাদের জৈব রসায়ন শেষ হয়ে গেল। এরপরেই কিন্তু আমাদের অঙ্কের ক্লাসগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ব। পর অঙ্কের সিরিজগুলো একদম 19 থেকে 26, 19 থেকে অঙ্কের 26 পর্যন্ত অধ্যায় যেটা রয়েছে আমাদের টেস্ট পরীক্ষার জন্য পর সিরিজ আকারে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, যতক্ষণ না অঙ্ক ক্লাস নিয়ে ফিরছি আবারও, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।